প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাস নির্দেশনায় আমি মোহাম্মদ জুয়েল রানা, প্রভাষক ফিনান্স ব্যাংকিং বিভাগ, আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গত ক্লাসে অধ্যায় 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেসিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা অধ্যায় 2 এর যে সকল গাণিতিক সমস্যা সমাধান করতে হবে এবং এই সকল গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সকল প্রয়োজনীয় সূত্রসমূহ রয়েছে সেই সূত্রসমূহ এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই সে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সকল কৌশল অবলম্বন করতে হয় সে কৌশল সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে এবং সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা সেই লক্ষ্য পৌঁছাতে পারি। তেমনিভাবে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো সম্পর্কে আমাদের যদি সম্যক ধারণা থাকে এবং সূত্রগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে আমরা খুব সহজেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে সূত্রসমূহ দেখবে এবং শিখবে। আমরা প্রথমেই এই অধ্যায়ে যে সকল গাণিতিক সমস্যা করতে হয় তার যে সূত্রগুলি রয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এসপিআর। হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এসপিআর কিভাবে বের করতে হয়? হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এসপিআর যখন আমাকে বের করতে বলবে তখন আমাকে কি করতে হবে? এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এটাকে আমরা সংক্ষেপে পিই এবং পিবি দ্বারা প্রকাশ করতে পারি যে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এন্ডিং প্রাইস, বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বা বিগিনিং প্রাইস। সাধারণত যে আমরা এসপিআর এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এন্ডিং প্রাইস বলতে আমরা বুঝে থাকি এন্ডিং প্রাইস বা এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা যে বিনিয়োগ করলাম বিনিয়োগের শেষে আমরা যে মূল্যটা পেলাম সেটাই হচ্ছে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। যেমন সেলিং প্রাইস অর্থাৎ সেলস প্রাইসটাই হচ্ছে আমার এন্ডিং প্রাইস বা এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কি? বিগিনিং প্রাইস। বিগিনিং প্রাইস কি? পারচেজ প্রাইস। পারচেজ প্রাইস অর্থাৎ যদি প্রশ্নে পারচেজ প্রাইস বা বিগিনিং প্রাইস থাকে তাহলে আমরা বুঝবো এটা বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, আর যদি সেলস বা এন্ডিং প্রাইস থাকে তাহলে আমরা বুঝবো এটা এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এসপিআর কিভাবে আমরা বের করব এবং কখন বের করব। এরপরে আমরা দেখছি হোল্ডিং পিরিয়ড ইল্ড। হোল্ডিং পিরিয়ড ইল্ড। হোল্ডিং পিরিয়ড ইল্ড আমরা বের করব, সেটি হচ্ছে যে এসপিআর মাইনাস 1 ইনটু 100। হোল্ডিং পিরিয়ড ইল্ড আমরা দুভাবে ব্যবহার করতে পারি। এসপিওয়াই সমান এসপিআর মাইনাস 1 ইনটু 100, অথবা এটা কখন? যদি এসপিআর ক্যালকুলেশন করা থাকে। যদি এসপিআর ক্যালকুলেশন করা থাকে তাহলে আমরা এসপিআই সমান দিতে পারি এসপিআর মাইনাস 1। যদি এইচপিআর ক্যালকুলেশন করা না থাকে, যদি প্রথমেই বলে আমাকে কোনো প্রশ্নে যদি এইচপিআর দেওয়া না থাকে, শুধু এন্ডিং ভ্যালু বিগিনিং ভ্যালু এরকম দেওয়া থাকে, তাহলে আমাকে যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এইচপিআর সমান বি প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড পিবি। অর্থাৎ এটা হচ্ছে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মাইনাস বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ডিভিডেন্ড। এই সূত্র ব্যবহার কখন ব্যবহার করব? যখন আমার এইচপিআর ক্যালকুলেশন করা থাকবে না। এখন আমরা দেখব অ্যানুয়াল এইচপিআর কিভাবে বের করতে হয়। যদি আমাকে প্রশ্নে অ্যানুয়াল এইচপিআর বের করতে বলে তাহলে আমরা যেটা করব অ্যানুয়াল এইচপিআর। অ্যানুয়াল এইচপিআর সমান হচ্ছে এইচপিআর পাওয়ার 1/n। যদি আমাকে এইচপিআর ক্যালকুলেশন করা থাকে তাহলে আমরা জাস্ট কি করব? এইচপিআর কে 1/n দিলে আমরা অ্যানুয়াল এইচপিআর পেয়ে যাব।
শিক্ষার্থীবৃন্দু, যদি অ্যানুয়াল এইচপিওয়াই বের করতে বলে তাহলে আমরা কি করব? আমরা আগে শিখেছিলাম যে এইচপিওয়াই সমান এইচপিআর মাইনাস 1। তাহলে অ্যানুয়াল এইচপিআই হবে অ্যানুয়াল এইচপিআর মাইনাস 1। তাহলে আমি এই সূত্রটা যদি আমি বুঝে থাকি তাহলে এই সূত্রটাও আমি পারবো। এবার আমরা দেখব যে এরপরে যে আমাকে আসতে পারে এই অধ্যায়ে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে সামেশন এইচপিওয়াই ডিভাইডেড এন। সামেশন এইচপিওয়াই ডিভাইডেড এন। সামেশন বলতে বোঝানো হয় যে হোল্ডিং পিরিয়ড মানে যোগ। সামেশন এইচপিওয়াই বলতে বোঝানো হয় যে দ্য সাম অফ অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড গেটস, অর্থাৎ এইচপিওয়াই এর যে মানগুলো থাকবে সেগুলো আমরা যোগ করব। অর্থাৎ সামেশন হচ্ছে সমষ্টি বা যোগফল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার। তাহলে যদি অ্যারিথমেটিক মিন বের করতে বলে তাহলে আমরা কি করব? সামেশন এইচপিওয়াই ডিভাইডেড এন। সামেশন এইচপিওয়াই ডিভাইডেড এন। শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা শিখবো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন কিভাবে বের করতে হবে? যদি জিওমেট্রিক মিন বের করতে বলে তাহলে আমরা যে সূত্র ব্যবহার করব সেটি হচ্ছে জিওমেট্রিক মিন সমান এইচপিআর পাওয়ার 1/n মাইনাস 1। এই ফর্মুলা ব্যবহার করে আমরা জিওমেট্রিক মিন ব্যবহার করব। এখানে এটি দ্বারা বোঝানো হয়েছে যে দ্য প্রোডাক্ট অফ অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন, দ্য প্রোডাক্ট অ্যানুয়াল হোল্ডিং পিরিয়ড রিটার্ন, অর্থাৎ এইচপিআর গুলোকে আমরা গুণন করে যাব। অর্থাৎ এটা কিভাবে বের করব? এইচপিআর অন গুণন এইচপিআর 2 গুণন পর্যায়ক্রমে এইচপিআর 3, যতগুলো এইচপিআর থাকবে সেগুলো আমরা পর্যায়ক্রমে গুণন করে এখানে এই মানটা বসাবো, তারপরে 1 ভাগ n দিয়ে -1 করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিওমেট্রিক মিন বের করতে বললে আমরা কিভাবে বের করব। জিওমেট্রিক মিন বের করতে বললে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে জিওমেট্রিক মিন বের করব। এবার আমরা শিখব টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ। শিক্ষার্থীবৃন্দু, টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ, আর টোটাল রিটার্ন বলতে এইচপিওয়াই কে বোঝানো হয়। আমরা যে হোল্ডিং পিরিয়ড এনটা বের করেছি সেটাই হচ্ছে আমার টোটাল রিটার্ন, এবং রিটার্ন রিলেটিভ হচ্ছে এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্ন। যদি টোটাল রিটার্ন বের করতে বলে এক্ষেত্রে আবার যদি বলে বন্ড, যদি বন্ড, স্টক এবং ওয়ারেন্ট আলাদা আলাদা বলতে পারে। বন্ডের ক্ষেত্রে হবে টোটাল রিটার্ন সমান বন্ড হলে বন্ড আই প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড পিবি। যদি টোটাল রিটার্ন বের করতে বলে, যদি টোটাল রিটার্ন বের করতে বলে এবং সেটি যদি বন্ডের জন্য বের করতে বলে তাহলে আমাকে আই প্লাস পি মাইনাস পিবি এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে। আর এখানে আমাকে রিটার্ন রিলেটিভ বের করতে হবে কিভাবে? দুই ভাবে, যে 1 প্লাস টিআর। যদি টিআর ক্যালকুলেশন করা থাকে তাহলে আমরা করব 1 প্লাস টিআর, অর্থাৎ টোটাল রিটার্ন যদি বের করা থাকে তাহলে আমরা জাস্ট 1 এর সাথে টোটাল রিটার্ন যোগ করলেই হবে। আর যদি না থাকে তাহলে রিটার্ন রিলেটিভ হবে I plus P divided PV, I plus P divided PV। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি প্রশ্নে রিটার্ন রিলেটিভ দেওয়া রিটার্ন রিলেটিভ দেওয়া না থাকে তাহলে আমাকে টোটাল রিটার্ন বের করতে হবে এইভাবে। আবার যদি প্রশ্নের রিটার্ন রিলেটিভ দেওয়া থাকে তাহলে আমাকে টোটাল রিটার্ন বের করতে হবে
যে রিটার্ন রিলেটিভ মাইনাস 1, অর্থাৎ রিটার্ন রিলেটিভেরও দুটি ফর্মুলা রয়েছে, টোটাল রিটার্নেরও দুটি ফর্মুলা রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বন্ডের কারণে এখানে আয় ব্যবহার করা হয়েছে। যদি অঙ্কটি হয় স্টকে তাহলে কি করব? যদি অঙ্কটি হয় স্টকে, এই আয়ের জায়গায় শুধু আমরা দিতে হবে ডি, আয়ের জায়গায় শুধু দিব ডি, আর সব সেম থাকবে। কি জন্য? কারণ আমরা জানি বন্ডে সুদ দেওয়া হয়, বন্ডে কি দেওয়া হয়? সুদ দেওয়া হয়, এবং স্টকে ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে যদি স্টক হয় তাহলে স্টক হলে ডি হবে, আর বন্ড হলে আই হবে। এতটুকু মনে রাখলেই হবে যে বন্ড হলে আই হবে, স্টক হলে ডি হবে ফর্মুলাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ আসলে কোন সূত্র, কখন কোন সূত্র ব্যবহার করতে হবে তোমরা বুঝতে পেরেছো। টোটাল রিটার্নের যখন রিটার্ন রিলেটিভ দেওয়া না থাকবে প্রশ্নে, তখন আমরা টোটাল রিটার্ন এই ফর্মুলা ব্যবহার করবো, আর যদি দেওয়া থাকে এটা করব। আর যদি টোটাল রিটার্ন আগে বের করি তাহলে আমরা সমান এই সূত্র ব্যবহার করব, আর যদি বের করা না থাকে রিটার্ন রিলেটিভ আমরা এই সূত্র ব্যবহার করব। কিন্তু তোমরা সব সময় এই সূত্র এবং এই সূত্র ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা বলবো টিআর বলতে টোটাল রিটার্ন, এইচপিআই হোল্ডিং পিরিয়ড, আর হচ্ছে রিটার্ন রিলেটিভ, হোল্ডিং পিরিয়ড এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এটা আমরা আগেই জেনেছি। এবার আমরা দেখব এই অধ্যায়ে আর যে শিখতে হবে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ আমাকে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলবে। এক্সপেক্টেড রিটার্নকে আমরা ইয়ার দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই অধ্যায়ে আমাকে আরেকটি গাণিতিক সমস্যা আসতে পারে, সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আর এক্সপেক্টেড রিটার্ন বের করতে বললে আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্নের দুটি ফর্মুলা রয়েছে। একটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান সামেশন আর আই ডিভাইডেড এন, আরেকটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান সামেশন আর আই টিআর। অর্থাৎ যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে, আর যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। সেইভাবে কিভাবে বুঝবো? সাপোজ একটি প্রশ্ন দেখা যাক, ইয়ার 1 2 3 রিটার্ন 10%, 12%, 13%। এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে আমাকে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলে তাহলে আমাকে যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এটা, যে সামেশন আর আই ডিভাইডেড এন। এই রিটার্নগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাব। যেমন এই অঙ্কটা কি করতে হবে, যে এক্সপেক্টেড রিটার্ন সমান 0.10 প্লাস 0.12 প্লাস 0.30 ডিভাইডেড 3। ক্যালকুলেশন করলে যেটি হবে এটি হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন। এটা কখন? যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে। সেম আবার যদি এখানে প্রবাবিলিটি দেওয়া থাকে, এখানে প্রবাবিলিটি দেওয়া থাকলো যে 11%, 10%, 12%, তাহলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় ফর্মুলায় অঙ্ক করতে হবে। সেই ক্ষেত্রে কিভাবে করব? যে রিটার্নকে প্রবাবিলিটি দ্বারা গুণ করব। প্রথম রিটার্ন 10%, 0.10 ইনটু প্রথম প্রবাবিলিটি 11%, 0.11 প্লাস দ্বিতীয়তে 0.12 ইনটু 0.10 প্লাস 0.13 গুণন 0.12। ক্যালকুলেশন করলে যেটা পাবে এটাই এক্সপেক্টেড রিটার্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাকে আরেকটি গাণিতিক সমস্যা আসতে পারে, ভেরিয়েন্সকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার দ্বারা প্রকাশ করি। এটি হচ্ছে সূত্র হচ্ছে যে সামেশন এন টি সমান অন আর আই মাইনাস ই আর স্কয়ার ইনটু পিআই। এটা কখন হবে? যদি প্রবাবিলিটি, এখানে ই আর আই বলতে এক্সপেক্টেড রিটার্ন, আবার যদি কেউ আর বার দেয় তাও হবে। তাহলে আর আই মাইনাস আর বার বাই ই আর স্কয়ার ইনটু পিআই। এটা হচ্ছে কখন? যদি প্রবাবিলিটি দেওয়া থাকে। যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। আর যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আর আই মাইনাস
আর বার স্কয়ার ডিভাইডেড n। এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। এটা কখন? যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে n দ্বারা ভাগ করব, আর যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে জাস্ট pi দ্বারা গুণন করব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু কিভাবে ভ্যারিয়েন্স বের করব তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ আমাদের কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। যদি প্রশ্নে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে আমাকে যে সূত্র ব্যবহার করতে হবে দুটি। সেটি হচ্ছে যে একটি হচ্ছে সামেশন আর আই মাইনাস পিআর স্কয়ার ইন্টু পিআই, আর একটি হচ্ছে সামেশন আর আই মাইনাস পিআর স্কয়ার ডিভাইডেড n মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি এক্সপেক্টেড রিটার্নের মতোই ভেরিয়েন্সের মতোই যদি প্রবাবিলিটি দেওয়া থাকে পিআই দ্বারা গুণন করব, যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে আমরা n মাইনাস 1 দ্বারা ভাগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শুধু প্রশ্নে দেখতে হবে যে প্রবাবিলিটি আছে কি প্রবাবিলিটি নেই। যদি প্রবাবিলিটি না থাকে তাহলে রুট ওভার সামেশন আর আই মাইনাস পিআর স্কয়ার ইনটু পিআই, আর যদি প্রবাবিলিটি না থাকে, প্রবাবিলিটি থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর প্রবাবিলিটি না থাকলে সামেশন আর আই মাইনাস পিআর স্কয়ার ইনটু ডিভাইডেড 1 মাইনাস 1 এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্রবাবিলিটি দিলে থাকলে এটা, আর প্রবাবিলিটি না থাকলে এটা। জাস্ট প্রশ্নে প্রবাবিলিটি থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর না থাকলে এটা ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন প্রবাবিলিটি কখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ফর্মুলাটি ব্যবহার করব এবং কখন এই ফর্মুলাটি ব্যবহার করব। এবার আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বললে খুব সহজ, কারণ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণন করলে আমরা পেয়ে যাব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় আমরা এর আগে দেখেছি, এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয় আমরা এর আগে দেখেছি। তাহলে যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলে জাস্ট কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আমরা দেখেছি, গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সকল সূত্র প্রয়োগ করে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এই সূত্রগুলো তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় দেখবে এবং সূত্রগুলো তোমরা আয়ত্ত নিয়ে আসবে। সেই ক্ষেত্রে বাসায় সূত্রগুলো বারবার তোমরা লিখবে, বারবার লেখার মাধ্যমে তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। এবং গাণিতিক সমস্যা আমরা আজকে একটি গাণিতিক সমস্যা দেখব। If you commit টাকা 2000 to an investment at the beginning of the year and you get back টাকা 220 at the end of the year, what is your return for the period? অর্থাৎ তুমি কমিট করলা কি টাকা 200 to an investment at the beginning of the year, তোমার ইনভেস্টমেন্ট কত হলো, যে ইনভেস্টমেন্ট ভ্যালু হলো, ইনভেস্টমেন্ট হচ্ছে বিগিনিং ইনভেস্টমেন্ট হলো 200 টাকা। এটা এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হলো 220। তোমাকে বের করতে বললো হোয়াট ইজ ইউর রিটার্ন ফর দ্য পিরিয়ড, অর্থাৎ তোমাকে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করতে বললো। আমরা জানি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে যে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এটাকে আমরা পিই বলতে পারি, এটাকে আমরা পিবি বলতে পারি। তাহলে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 220 আর এটা হচ্ছে আমার 200। অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রিটার্ন সমান কি এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এটা আমার টাকা 220 হচ্ছে এন্ডিং ভ্যালু আর বিগিনিং ভ্যালু হচ্ছে আমার টাকা 200।
এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট পাবো সেটি হচ্ছে 1.10। এটি হচ্ছে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে শিক্ষার্থীবৃন্দু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন কিভাবে আমরা বের করব। অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রিটার্নের যদি কোনো গাণিতিক সমস্যা এসে থাকে এভাবেই বের করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে যত ধরনের হোল্ডিং পিরিয়ড রিটার্নই আসুক না কেন তোমরা বের করতে পারবে। এরপরে আমরা একটি অঙ্ক দেখব সেটি হচ্ছে 1 জানুয়ারি নুরুল bought 100 share of a stock for টাকা 35 a share and sold it for টাকা 38 a share at the end of year। অর্থাৎ সে 100 শেয়ার ক্রয় করেছে পার শেয়ার 35 টাকা এবং বিক্রি করেছে 38 টাকা। During the year, he received a cash dividend of টাকা 2 per share. Calculate HPR and HPY. আচ্ছা, যদি ডিভিডেন্ড থাকে, যেহেতু এখানে ডিভিডেন্ড দেওয়া আছে 2 টাকা, এখানে কি বলা হচ্ছে যে ইন্ডিং প্রাইস বা ইন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 38, বিগিনিং প্রাইস পিবি সমান, পিবি হচ্ছে আমার 35, অর্থাৎ ইনভেস্ট করেছে 35, এখানে ডিভিডেন্ড বা ডিপিএসে টাকা 2। যদি 2 টাকা হয় তাহলে আমাকে বের করতে বলছে ক্যালকুলেট এইচপিআর অ্যান্ড এইচপিওয়াই। আমরা যদি এইচপিআর বের করি তাহলে আমরা ফর্মুলা কি দাঁড়াবে, ডি প্লাস পি ডিভাইডেড পিবি। তাহলে ডি হচ্ছে আমার 2 প্লাস পি হচ্ছে 38 ডিভাইডেড পিবি হচ্ছে আমার 35। তাহলে 40 ডিভাইডেড 35 সমান ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.143। শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইচপিআর কিভাবে ক্যালকুলেশন করলাম। এবার আমরা এইচপিওয়াই বের করব, কারণ আমাকে এই প্রশ্নে বলেছিল যে ক্যালকুলেট এইচপিআর অ্যান্ড এইচপিওয়াই। তাহলে এইচপিআর বের করার থাকলে এইচপিওয়াই আমাকে কিভাবে বের করতে হবে আমরা জেনেছি যে এইচপিআর বের করা থাকলে এইচপিওয়াই সমান ছোট সূত্রটি ব্যবহার করব, এইচপিআর মাইনাস 1। তাহলে এইচপিআর আমরা পেয়েছি 1.143 মাইনাস 1 সমান 0.143, অর্থাৎ 14.3%। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এইচপিআর এবং এইচপিওয়াই বের করলাম। আজকের ক্লাসে যা শিখেছি আমরা এগুলো তোমরা বাসায় একটু ভালোভাবে দেখবে এবং সূত্রগুলো খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। সামনে ক্লাসে আমরা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সামনে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।